চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরিহিতা এক মেয়ে। হাতে তার রয়েছে একটি ছোট চিরকুট। বারবার উকিঝুঁকি করছে মেয়েটি। দারোয়ানের সামনে গিয়ে মেয়েটি বলতে লাগল, চাচা শুনুন, আমি সাইমা খান। সবাই শামু বলেই ডাকে। আমি রাজশাহী থেকে এসেছি। সাহেরা আন্টির বান্ধবীর মেয়ে আমি। দারোয়ান বলতে লাগল, হুম মামনি। ম্যাডাম আমায় বলেছিল যে তুমি আসবে, ভেতরে এসো। শামু ভেতরে প্রবেশ করল। বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। শামুতে দেখতে পেয়ে এগিয়ে এলেন সাহেরা চৌধুরী। এসে জড়িয়ে ধরল শামুকে। মাথায় হাত বুলিয়ে বলতে লাগল, বাহ, বড় হয়ে গিয়েছিস। কেমন আছিস মামনিটা? শামু স্মিত হেসে বলতে লাগল, অনেক ভালো আছি। বাকিরা কই? সাহেরা চৌধুরী বলতে বলতে লাগল, ঈশিতা আছে ওপরে আর উৎস আছে ভার্সিটিতে। এখন ঈশিতার রুমে মা ফ্রেশ হয়ে নে। শামু ব্যাগ হাতে নিয়ে বলে উঠে, আচ্ছা মামনি। ওই কেউ ওরে থামা। জোরে কথাটা বলে উঠে শিহাব। হলরুমে 4 জন ছেলে মেয়ে একপাশে ভয়ে দাঁড়িয়ে আছে। 2 জন ছেলে এবং 2 জন মেয়ে। শিহাব, প্রমা, মিথিলা আর আরিফ। সজোরে দেয়ালে ঘুষি মারে উৎস। কেঁপে উঠে বাকি 4 জন। উৎস রাগে রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে উঠে, ওর সাহস কি করে হয় আমার মুখে কাদা ছুঁড়ে মারার? শিহাব এদিকে আয়। শিহাব ভয় ঢোক গিলে এগিয়ে এল উৎসর দিকে। শিহাব উৎসর সামনে এসে বলে উঠে, বল। উৎস সামনের চেয়ার টেনে এসে বসে পড়ে। 2 হাতে মাথা চেপে ধরে বলে উঠে, ওই মেয়েটার ফুল ডিটেলস আমার চাই। কি করে, কোথায় থাকে, কিসে পড়ে? তখনই প্রমা বলে উঠে, উৎস শোন। মেয়েটা যেহেতু এই ভার্সিটিতে এসেছিল ও নিশ্চয়ই এই ভার্সিটিতেই পড়ে, তাই না? উৎসর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। শিহাব দাঁত কেলিয়ে বলতে লাগল, এই না হলে আমাদের ছাগলি। বাহ, ট্যালেন্ট আছে বলতে হবে। কথাটা শুনে ফুঁসে উঠে প্রমা। আরিফ আর মিথিলা মুখ চেপে হাসতে থাকে। প্রমা রাগে জ্বলতে জ্বলতে শিহাবের পিঠে কয়েকটা কিল মেরে বলে, শয়তান তুই একটা ছাগল, পাগল, দুনিয়ার যত নিকৃষ্টতম বকা আছে সব তুই। উৎস গম্ভীর কণ্ঠে বলে উঠে, স্টপ। সবাই মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকল। উৎস শান্ত কণ্ঠে বলে উঠে, শিহাব, আরিফ ইমিডিয়েটলি মেয়েটার খোঁজ লাগা। আই নিড হার অ্যাট এনি কষ্ট। শেষের কথাটা শুনে সবাই চমকে উঠে। এর মধ্যেই উৎস চোখে সানগ্লাস পরে গাড়ির চাবি আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে চলে গেল। উৎস চলে যেতেই মিথিলা বলে উঠে, উৎসর একটা মেয়েকে প্রয়োজন। হাউ ইজ দিজ পসিবল? আই কান্ট বিলিভ দিজ। আরিফ বলে উঠে, তুই বিশ্বাস করস আর না করস এটাই সত্যি যে ওর মেয়েটাকে প্রয়োজন শুধু শাস্তির জন্য। প্রেম, ভালোবাসা ওগুলো কিছুই না। একটা মেয়ে ভার্সিটিতে এসেই উৎসর গায়ে কাদা ছুঁড়ে মারল, ভাবা যায়? শিহাব চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে উঠে, মেয়েটার সাহস আছে বলতে হবে। মিথিলা রাগে ফোঁস করে উঠে বলতে লাগল, ওই তোরা চুপ কর প্লিজ। কখন থেকে ওই মেয়েটার কথা বলে যাচ্ছিস? এখন তো থামে প্লিজ। প্রমা নিজের কালো রঙের মোটা ফ্রেমের চশমা ঠিক করে বলে উঠে, তোর এত জলে কেন? মিথিলা রাগী দৃষ্টিতে প্রমার দিকে তাকাতেই প্রমা চুপ হয়ে গেল। আরিফ ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারল। আরিফ, শিহাব, প্রমা,
মিথিলা, এরা হচ্ছে একটা গ্যাং। এদের লিডার উৎস চৌধুরী। হাইট 60 ফুট, জিম করা বডি, সকল মেয়েদের ক্রাশ। মিথিলা শুরু থেকেই উৎসকে পছন্দ করে। উৎস ব্যাপারটাকে সিরিয়াসলি কোনোদিন ও নেয়নি। সকল জুনিয়ররা ওদেরকে ভয় পায়। বারান্দার দোলনায় বসে আছে শামু আর ইস্যু। ঈশিতা। শামু ইস্যুকে বলে উঠে, তোর হিটলার ভাই কি রে? তারে দেখি নাই তো, চিনতেও পারবো না, সেই ছোটবেলায় দেখেছিলাম। ইস্যু চিপস খেতে খেতে বলে উঠে, ভাইয়া চলে আসবে এখনই, আসার সময় হয়ে গেছে, তখন দেখা করে নিস। শামু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। তীব্র বিরক্তিকর আভা ফুটে উঠেছে মিথিলার মুখে। বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে। একটু পরেই কফি শপের ভেতরে মিথিলা দেখতে পেল সেই চিরচেনা মুখ। সেই ছেলেটি তার সামনে এসে বসে পড়ল। 2টা কফি অর্ডার করে মিথিলাকে বলে উঠে, কেমন আছো? মিথিলা অন্যদিকে তাকিয়ে বলে উঠে, আমাকে এখানে কেন ডেকেছ রক্তিম? রক্তিম ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলে উঠে, তোমার সাথে অনেক কথা হয় না তো তাই। বললে না তো কেমন আছো? মিথিলা জোরপূর্বক হাসি দিয়ে বলে, তোমার সাথে কথা বলার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই আমার। আর হে, এতক্ষণ ভালো ছিলাম, বাট তুমি আসার পরেই খারাপ হয়ে গেছি। তোমার সাথে প্রেমালাপ করতে আসিনি এখানে। কিসের জন্য ডেকেছ সেটা বলো। আমার বাসায় ফিরতে হবে। রক্তিম ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে উঠে, সবকিছু কি আবার আগের মতো স্বাভাবিক করা যায় না? প্রথম থেকে শুরু করা যায় না? মিথিলা তেলে বেগুনে জ্বলে উঠে বলতে লাগল, ইউ ফুল! সাহস কি করে হয় তোমার এই কথা বলার? শুনে রাখো, আমি এখন আর সেই আগের মিথিলা নেই। সময়ের সাথে সাথে সেই আমিও পরিবর্তন হয়ে গেছি। আর আমি একজন কে? তার আগেই ওয়েটার কফি নিয়ে হাজির। ওয়েটার কফি রেখে চলে যাওয়ার পর রক্তিম বলে উঠে, উৎসকে পছন্দ করো রাইট? মিথিলা চুপ হয়ে যায়। রক্তিম বাঁকা হেসে কফিতে চুমুক দিয়ে বলে উঠে, একবারও জানার চেষ্টা করেছ কি যে ও তোমাকে পছন্দ করে কিনা? আর তুমি কি ওকে ভালোবাসো নাকি শুধুই পছন্দ করো? মিথিলা বলে উঠে, আমি ওকে পছন্দ করি, আর এটাই তো ভালোবাসা। রক্তিম বলে উঠে, আগে কফিটা খাওয়া শুরু করো। মিথিলা কফি খাওয়া শুরু করে দেয়। রক্তিম বলে উঠে, তোমার ধারণা ভুল মিথিলা। পছন্দ আর ভালোবাসা এক নয়। পছন্দের ক্ষেত্রে বলি, ধরো তোমার একটা গান খুব বেশি পছন্দ হলো, সেটা তুমি 1 বার, 2 বার, 3 বার, এমনকি আরও অনেকবার শুনলে। কিন্তু একসময় সেই গানটাই তোমার অপছন্দের লিস্টে উঠে আসবে। এখন ভালোবাসার ক্ষেত্রে বলি, ভালোবাসা হলো 2টি আত্মার মিল, মনের মিল। এতে যেমন বিশ্বাস থাকে তেমন ওই সন্দেহ থাকে, অর্থাৎ তোমার মনকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই সে তোমার জন্য ভাবে। তাই তোমাকে সন্দেহ করে। কফি সে তোমাকে ভালোবেসে না থেকে থাকে তাহলে তার তোমার কোনো কিছুতেই সন্দেহ থাকবে না। বুঝেছ? মিথিলা চোখ বন্ধ করে শ্বাস নেয়। চোখ খুলে রক্তিমের দিকে তাকিয়ে বলে উঠে, ওহ আচ্ছা, এখন তোমার থেকে অ্যাডভাইস নিতে হবে আমায়। ডিসগাস্টিং! রক্তিম নিজের চশমাটা ঠিক করে বলে উঠে, তুমি অনেক পাল্টে গেছো মিথিলা। আগের মিথিলাকে তোমার মধ্যে খুঁজে পাচ্ছি না আমি। মিথিলা গম্ভীর কণ্ঠে বলে উঠে, সেই মিথিলাকে হারানোর পিছনে সবচেয়ে বড় অবদান তোমারই। বাই দ্য ওয়ে, অলরেডি 4:15 বাজে। অনেক লেখক হয়ে গিয়েছে। আই হ্যাভ টু গো নাও বাই। আর হে, আরেকটা কথা, বিবাহিত জীবনে সুখী হও। দোয়া রইল। কথাটুকু শুনেই রক্তিম দীর্ঘশ্বাস ফেলে।
মিথিলা ব্যাগ হাতে নিয়ে চলে যায়। রক্তিম আনমনে হেসে বলতে থাকে, তুমি কখনো পুরোটা সত্যি জানতেই চাওনি। তুমিও যেদিন জানতে পারবে তখন হয়তো তোমার দীর্ঘনিশ্বাস ছাড়া আর কিছু থাকবে না। মিসেস সাহেরা চৌধুরী বারবার বোঝাতে লাগলেন, কিন্তু উৎস মানতে নারাজ। ড্রয়িং রুমে এলো ইস্যু। গিয়ে তার মাকে বলে উঠে, ভাইয়ার কি হয়েছে আম্মু? মিসেস সাহেরা চৌধুরী সোফায় বসা অবস্থাতেই বলে উঠে, কি আর হবে, উৎসর গায়ে নাকি আজকে একটা মেয়ে কাদা ছুঁড়েছে। এতে ওর প্রিয় শার্টটা নষ্ট হয়ে গিয়েছে। সে এখন রাগে জ্বলছে। মেয়েটাকে নাকি ভার্সিটি থেকে তাড়িয়ে দেবে। আমি এখানে দোষটা কিন্তু উৎসর ওই দেখতে পাচ্ছি। মেয়েটাকে রেগ করতে গিয়েছিল বিধিও এখন এই অবস্থা। ইস্যু দাঁত কেলিয়ে সোফায় বসে পড়ল। ইস্যু বলতে লাগল, যা হয় ভালোর জন্য হয়। আর তুই ও বা কেন ওই মেয়েটাকে রেগ করতে গিয়েছিলিস? যাক বাবা, এটা ভেবে শান্তি লাগছে যে তোকে শিক্ষা দেওয়ার লোক এসে গেছে। উৎস রাগী স্বরে ইস্যুকে বলে উঠে, আর একটাও কথা বলবি না তুই। ইস্যু ধমক খেয়ে চুপ করে রইল। কিছু একটা ভেবে মিসেস সাহেরা চৌধুরী বলে উঠে, তোকে একটা কথা বলাই হয়নি। শামু মানে সাইমা এসেছে। তোর ফুল আন্টির মেয়ে। তোর ভার্সিটিতে ভর্তি হয়েছে। ঢাকা শহরে নতুন ও। যা ওর সাথে দেখা করে আয়। উৎস কিছু একটা ভেবে উপরে চলে গেল। ভাউ, জোরে বলে উঠে শামু। সামনের মানুষটি রাগী চোখে তাকিয়ে থাকে শামুর দিকে। শামু যেই না দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকাল। সামনের মানুষটিকে দেখে শামুর হাঁটু কাঁপতে লাগল। সামনের মানুষটি আর কেউ নয়, উৎস। উৎস শামুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তা মিস সাইমা খান ওরফে শামু, কেমন আছো? তুমি তো সকালেই আমার গায়ে কাদা ছুঁড়ে মেরেছিলে। তুমি নিজেই এসে বাঘের খাঁচায় বন্দী হয়েছ, তো কি শাস্তি দেওয়া যায় তোমাকে বলতো? শামু ভয়ার্ত কণ্ঠে বলে উঠে, কিসের শাস্তি? উৎস চেঁচিয়ে বলতে লাগল, মনে পড়ছে না তাই না? তাহলে আমিই মনে করিয়ে দিচ্ছি। সকালে আমারই ভার্সিটিতে এসে আমাকে কাদা ছুঁড়েছিলে, মনে পড়েছে তো এবার? শামু কোমরে হাত রেখে বলতে লাগল, বাহ রে, এখন বুঝি দোষ আমার। রেগিং করা বুঝি দোষের কিছু না। আর আমি কাদা ছুঁড়ে মারলাম বলেই সব দোষ আমার। আমাকে রেগিং করতে গিয়েছিলেন কেন? হোয়াই? আমার নাম ও শামুহু। আমি অন্যায়কারীদের এত সহজে ছাড় দেয় না। বেশ করেছি কাদা ছুঁড়ে মেরেছি। এরপর থেকে আমার সঙ্গে এসব করতে আসলে আপনার আর আপনার ওই বন্ধুদেরকে পাথর ছুঁড়বহু। উৎস রাগে জ্বলে উঠল। উৎস চেঁচিয়ে বলে উঠল, তোমার সাহস দেখে আমি অবাক। তুমি আমার বাড়িতেই এসে আমাকে হুমকি দিচ্ছ। উৎস আর কিছু বলতে যাবে তখন ওই সেখানে উপস্থিত হলেন মিসেস সাহেরা চৌধুরী। শামু উৎসর দিকে তাকিয়ে একটা দাঁত কেলানো হাসি দিল। শামু গিয়ে মিসেস সাহেরা চৌধুরীকে জড়িয়ে ধরল আর কান্না করে বলে উঠল, মামনি দেখো, এই লোকটা আমাকে বকেছে। বলেছে এখান থেকে চলে যেতে। যা। মিসেস সাহেরা চৌধুরী রাগী দৃষ্টিতে উৎসর দিকে তাকাল। উৎস ভেতরে ভেতরে ঠিকই শামুর উপরে রেগে আছে, কিন্তু সে সেটা প্রকাশ করল না। কারণ উৎস ওর মাকে মেনে চলে। শামু অবাক চোখে উৎসর দিকে তাকাল। চোখাচোখি হতেই দৃষ্টি সরিয়ে মিসেস সাহেরা চৌধুরীকে বলতে লাগল, ইনি কি উৎস ভাইয়া? মিসেস সাহেরা চৌধুরী বলে উঠে, হ্যাঁ। তুই ওকে চিনতে পারিসনি?
অবশ্য না চেনারই কথা। ছোটবেলায় দেখেছিলিস। কিন্তু ও তোকে বকেছে কেন সেটা তো বল। শামু কিছু বলবে তার আগেই উৎস মিসেস সাহেরা চৌধুরীকে বলে উঠে, ও আর কি বলবে, আমিই বলছি। ওই যে বলেছিলাম না সকালে একটা মেয়ে আমার গায়ে কাদা ছুঁড়ে মেরেছিল, এই মেয়েই সেই মেয়ে। এজন্যই। উৎস কিছু বলার আগেই মিসেস সাহেরা চৌধুরী বলতে লাগলেন, তাই বলে তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলবি। কিন্তু আমি এখানে দোষটা তোরা দেখতে পাচ্ছি। রেগিং করা তো ভালো জিনিস নয়। তুই অবশ্যই শাস্তি পাবি। শামু কান্নার স্বরে বলে উঠে, এটা তো আমার মামনির বাড়ি, তাই আমি যতদিন খুশি ততদিনই থাকবহু। মিসেস সাহেরা চৌধুরী বলে উঠে, আজ রাতে তোর খাওয়া বন্ধ। চলে গেলেন মিসেস সাহেরা চৌধুরী। উৎস শামুর খুব কাছে এগোতে লাগল। শামু ভয়ার্ত কণ্ঠে বলে উঠে, আপনি এগোচ্ছেন কেন? উৎস জোরপূর্বক হাসি দিয়ে বলে উঠে, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? উৎস একেবারে শামুর কাছাকাছি চলে এসেছে। উৎস শামুর কানের কাছে মুখ নিয়ে এসে বলে উঠে, শাস্তিটা ডাবল হয়ে গেল শামু। শাস্তিটা তোলা রইল, সঠিক সময়ে ফেরত দিয়ে দেব। বাই। উৎস চলে গেল রুম থেকে। শামু জোরে জোরে শ্বাস নিতে লাগল। কিছুক্ষণ পর শামু আনমনে বলে উঠে, যাক বাবা বেঁচে গেলাম। কিন্তু সেটা তো ক্ষণিক সময়ের জন্য। ভার্সিটিতে গেলেই তো আমাকে তো ধরবে। ভাব শামু ভাব কি করা যায়। আমার সাথে পাঙ্গা নেওয়া অত সহজ নয় উৎস ভাইয়া। আমাকে ফাঁসাতে চাইলে উল্টো আমিই আপনাকে ফাঁসিয়ে দেবহু। ফোন হাতে নিয়ে বসে আছে উৎস। কিছুক্ষণ পর উৎস কাউকে ফোন করে। ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার পর উৎস বলতে থাকে, শোন যা বলছি মন দিয়ে শোন। উৎস বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। হঠাৎ করে দরজায় টোকা পড়ল। উৎস বলে উঠে, এসো। খাবারের প্লেট হাতে নিয়ে প্রবেশ করল শামু। উৎস রাগী দৃষ্টিতে শামুর দিকে তাকিয়ে বলে উঠে, হেই আমার রুমে কেন এসেছ তুমি? শামু খাবারের প্লেটটা যথাস্থানে রেখে বলে উঠে, দেখতেই তো পারছেন খাবার নিয়ে এসেছি, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? উৎস দুই হাতে মাথা চেপে ধরে বলে উঠে, আমি কার সঙ্গে কথা বলছি? বলেই গেছিলাম ড্রামা কুইন একটা। শেষের কথাটা আসতেই বলল উৎস। শামু ভ্রু কুঁচকে বলে উঠে, শেষের কথাটা যেন কি বললেন? শুনতে পাইনি। আচ্ছা যাই হোক, আমি বুঝেছি আপনার খিদে পেয়েছে, তাই তর্ক না করে খেয়ে নিন। এতে আপনারই ভালো। আমি অনেক ভালো মেয়ে হু, তাই তো খাবার নিয়ে এসেছি। আচ্ছা তাহলে আমি এখন যাই কেমন, বাই। শামু চলে যেতেই উৎস বলে উঠে, কালকেই বুঝতে পারবে আমি কি জিনিস। আমার গায়ে কাদা ছুঁড়ে মারার ফল প্লাস আজকে যা হলো, আজকে যা করলে তার পুরো শাস্তি তোমাকে দেব, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কিন্তু আমার তো খিদে ও পেয়েছে। খাবারের ওপর রাগ করে থাকার মানেই হয় না, বলে হেসে উঠে উৎস। এভাবে তাকিয়ে আছিস কেন ইস্যু? ইস্যু বলে উঠে, আমি জানি তুই ভাইয়াকে গিয়ে খাবার দিয়ে এসেছিস। শামু আমতা আমতা করে বলে উঠে, তুই দেখেছিস ইস্যু? ইস্যু দাঁত কেলানো হাসি দিয়ে বলে উঠে, আমি দেখেছি। আচ্ছা একটা কথা বলতো, কি হয়েছিল ভার্সিটিতে? শামু স্মিত হেসে বলে উঠে, শোন তাহলে। ফ্ল্যাশব্যাক। ভার্সিটিতে ভর্তি হয়ে যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন আমার পথ আটকালো চারজন ছেলে মেয়ে।
একটা মেয়ে বলে উঠে, হুম পেয়েছি। শিহাব আজকে এই মেয়েটাকে রেগ করব। শিহাব নামের ছেলেটি বলে উঠে, হে কিন্তু উৎসকে তো লাগবেই, ওকে ছাড়া চলবে না। আমি শুধু ওদের কথোপকথন শুনছিলাম। কিছুক্ষণের মধ্যেই বুঝে গেলাম যে আমি রেগিংয়ের শিকার হতে চলেছি। কিছুক্ষণের মধ্যেই সেখানে এলেন উৎস ভাইয়া। উনি চোখ থেকে সানগ্লাস খুলে বললেন, নেচে দেখাও। বাকিরা হাসতে লাগল। আমার রাগে শরীর জ্বলে উঠল। আমি বলতে লাগলাম, আমি কমপ্লেন করব আপনাদের নামে। এই কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে লাগল। উৎস ভাইয়া বলে উঠলেন, রিয়েলি? ওকে ফাইন, যাও করো। আমি সব টিচারদের প্রিয় স্টুডেন্ট, দেখো গিয়ে ওনারা কি বলে। আমি বুঝে গেলাম যে কিছুই হওয়ার নয়। তাই আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কোনো কিছু পাই কিনা। তারপর দেখলাম একপাশে কাদা আছে। ব্যাস, আমাকে আর পায় কে? আমি দৌড়ে গিয়ে কাদা হাতে নিলাম আর ফিরে এলাম। উৎস ভাইয়া অবাক হয়ে বললেন, এই মেয়ে কাদা দিয়ে কি করবে তুমি? ওয়েট, তুমি কি কাদা দিয়ে খেলতে চাও নাকি? বলেই সবাই হাসতে লাগল। শিহাব নামের ছেলেটি বলে উঠল, দোস্ত, আমার মনে হয় এই মেয়েকে ভূতে ধরেছে। উৎস ভাইয়া হেসে বলে উঠল, হয়তো। পুরো ভার্সিটির স্টুডেন্টরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি উৎস ভাইয়ার দিকে তাকিয়ে বলে উঠলাম, এখন হবে আসল খেলা। ঠিক নিশানা করে উৎস ভাইয়ার মুখ বরাবর কাদা ছুড়লাম। পুরো কাদা ওনার মুখ আর শার্টে লেপ্টে গেল। এমন কিছু হবে কেউ আশা করেনি। সবাই তখন উৎস ভাইয়াকে নিয়ে ব্যস্ত। সেই সুযোগে আমিও এক দৌড়ে ভার্সিটি থেকে বাইরে চলে আসলাম। বর্তমান ইস্যু দমফাটা হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলে উঠল, সিরিয়াসলি ভাইকে তুই সোজা করতে পারবি? শামু বলে উঠল, দেখ না আর কি কি করি। সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে উৎস। তার ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি। মিসেস সাহেরা চৌধুরী বলে উঠে, কি রে উৎস, কখন থেকেই দেখছি একা একা হাসছিস, ব্যাপার কি বলতো? উৎস কিছু বলবে তার আগেই ইস্যু বলে উঠে, আমার তো মনে হয় অন্য কিছু। মানে আমি বলতে চাইছি যে আমার মনে হয় ভাইয়া প্রেমে পড়েছে। মিসেস সাহেরা চৌধুরী উৎসর দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলে উঠে, কোনো মেয়ে? নাম কি? কোথায় থাকে? বল আমায়। উৎসর মুখে বিরক্তিকর আভা ফুটে উঠল। উৎস বলে উঠে, তুমি ইস্যুর কথা বিশ্বাস করছো আম্মু? সিরিয়াসলি? ও তো সবসময় এরকম মজা করেই থাকে। মিসেস সাহেরা চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ইস্যুকে বলে উঠলেন, শামু কোথায় রে ইস্যু? ইস্যু খেতে খেতে বলে উঠে, ও তো ওর রুমেই আছে, ঘুমোচ্ছে মেবি। উৎস হঠাৎ করেই বলে উঠে, বলছি যে আজকে তো ওর ফার্স্ট ডে ভার্সিটিতে, তাই ওকে গিয়ে ডেকে তোলো, না হলে ভার্সিটিতে যেতে লেট হয়ে যাবে তো, তাই না? ইস্যু সন্দিহান চোখে উৎসকে প্রশ্ন আরে উঠে, এক মিনিট ভাইয়া, তুই তো শামুকে সহ্যই করতে পারিস না, তাহলে ওর জন্য এত ভাবছিস কেন? উৎস আমতা আমতা করে বলতে লাগল, কি জন্য আবার? ও তো ফুল আন্টির মেয়ে, ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? এজন্যই বললাম। মিসেস সাহেরা চৌধুরী হেসে বলে উঠলেন, যাক, বুঝেছিস তাহলে। এর মধ্যেই ইস্যু বলে উঠে, ওই তো শামু এসে গেছে। ইস্যুর কথায় উৎস সিঁড়ির দিকে তাকাল। উৎসর চোখ আটকে গেছে শামুকে দেখে। শামু কালো রঙের সালোয়ার কামিজ পরেছে।
সাথে আছে হালকা সাজ, যা ওর সৌন্দর্যকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। ইস্যু উৎসকে শামুর দিকে থাকতে দেখে কাশতে লাগল। তখন উৎসর হুঁশ এলো যে ও করছিল। শামু চেয়ার টেনে বসে পড়ল। ওর হাতে রয়েছে ব্যাগ। কিছুক্ষণ পর গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে উৎস। তার ঠোঁটের কোণে লেগে আছে শয়তানি হাসি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। বেরিয়ে এলো শামু। উৎসকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ল শামু। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল উৎস। রেগে গিয়ে শামুকে বলল, এই মেয়ে, তুমি পেছনে বসেছ কেন? সামনে এসে বসো। আমি কি তোমার ড্রাইভার নাকি? শামু ভাব নিয়ে বলল, ওহ আচ্ছা, তাহলে আমি গাড়ি থেকে নেমে যাই। আমি একা একাই যেতে পারবো বাই। শামু গাড়ি থেকে নেমে পড়বে এমন সময় উৎস দাঁতে দাঁত চেপে বলে উঠে, না না, গাড়ি থেকে নেমে যেতে হবে না। যেরকম আছো সেরকম ওই থাকো। শামুর উৎসর ফেস দেখে অনেক হাসি পাচ্ছে, তাই শামু মিটমিটিয়ে হাসতে লাগল। উৎস ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করতে শুরু করে দেয়। উৎস গাড়ির লুকিং গ্লাসে আর চোখে শামুর হাসি দেখতে লাগল। শামুর হাসিটা মুগ্ধ হয়ে দেখছে উৎস। একসময় শামু ব্যাপারটা খেয়াল করে বলে উঠে, কি ব্যাপার হুম, ড্রাইভ করাই মনোযোগ দিন। আমাকে বারবার আর চোখে দেখছেন কেন? আমার প্রেমে পড়লেন নাকি? বলেই খিলখিলিয়ে হাসতে লাগল শামু, যা উৎসকে পাগল করার জন্য যথেষ্ট। উৎস কোনোমতে নিজেকে নিয়ন্ত্রণ করে লুকিং গ্লাস থেকে চোখ সরাল। শামুকে উদ্দেশ্য করে উৎস বলে উঠে, প্রেমে পড়েছি তোমার? মানে লাইক সিরিয়াসলি? কি করে ভাবতে পারলে তুমি? তোমার প্রেমে আমি কোনোদিনও পড়ব না। পৃথিবীতে মেয়ের অভাব আছে নাকি? শামু স্মিত হেসে বলে উঠে, আরে আমি জাস্ট ফান করলাম। হুম সেটাই। গাড়িতে কেউ আর কোনো কথা বলেনি। ভার্সিটি এসে গাড়ি থেকে নেমে পড়ল শামু আর উৎস। কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল মিথিলা। উৎস আর শামুকে একসাথে গাড়ি থেকে নামতে দেখে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল মিথিলা। মিথিলা পাশে কারো উপস্থিতি টের পেয়ে তার দিকে তাকিয়ে দেখল সে আর কেউ না, প্রমা। প্রমা স্মিত হেসে মিথিলাকে বলে উঠে, ওদেরকে অনেক ভালো মানিয়েছে তাই না রে মিথিলা? মিথিলা রাগী চোখে প্রমার দিকে তাকিয়ে বলে উঠে, তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? আমার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা ভালো লাগে না। প্রমা নিজের চশমাটা ঠিক করে বলে উঠে, আর কতদিন এরকম করবি বলতো? উৎস তোকে পছন্দ করে না। তুই ভুলে যা ওকে। যে তোকে ভালোবাসে না তুই তার পেছনে কেন পড়ে আছিস বলতো? রক্তিম ভাইয়াকে একটা সুযোগ দিয়ে দেখ। সে তো তোকে ভালোবাসে। মিথিলা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বলে উঠে, যদি নিজের ভালো চাস তো আর এই কথাগুলো তুলবি না প্লিজ। রক্তিমের কথা তো কখনোই তুলবি না আমার সামনে। প্রমা কিছু না বলে চলে গেল। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ক্লাস কোন দিকে সেটা বলেন, আমি নিজেই চলে যেতে পারব। শামু কথাটা উৎসকে বলে উঠে। উৎসর সেই দিকে কোনো ধ্যান নেই। ও শামুর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভার্সিটির পেছনের দিকে। ভার্সিটির পেছনে পুকুরের কাছে নিয়ে এলো শামুকে। উৎস শামুতে বলে উঠে, তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করাতে নিয়ে এসেছি। ওরা এসে যাবে, অপেক্ষা করো। শামু একটা রহস্যময়ী হাসি দিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর শিহাব আর মিথিলা এলো। ওদেরকে দেখে উৎস বলে উঠে, আরিফ আর প্রমা কোথায়? শিহাব দাঁত কেলিয়ে বলল,
ওরা আসে নাই। কি কাম আছে বলল, তাই আসতে পারে নাই। উৎস বেশ ভাব নিয়ে শামুকে উদ্দেশ্য করে বলতে লাগল, শামু ও হচ্ছে শিহাব আর ও হচ্ছে মিথিলা, আমার ফ্রেন্ড। শামু হাতঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে বলে উঠে, তো তাতে আমার কি? কথাটা শুনে বেশ অপমানিত বোধ করল শিহাব আর মিথিলা। উৎস রেগে বলে উঠে, তুমি ওদের সাথে এভাবে কথা বলতে পারো না, ওরা তোমার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলো। শামু স্মিত হেসে বলতে লাগল, ওহ তাই নাকি? তা কালকে কি আপনারা আমাকে সম্মান দিয়েছিলেন? কালকে তো আমাকে রেগ করতে চেয়েছিলেন, পুরো ক্যাম্পাসের মানুষের সামনে নাচতে বলেছিলেন। তাহলে আমি কেন আপনাদের সম্মান দেব? উৎস কিছু না বলে শিহাবকে ইশারা করল। অমনি শিহাব একটা বালতি নিয়ে এলো। উৎস মিথিলাকে ইশারা করতেই মিথিলা এসে শামুকে ধরল। শামু হাসতে হাসতে বলে উঠে, ও আমাকে আজকে কাদা ছুড়বেন চাই না? বেশ ছুড়ুন তাহলে। ওরা তিনজনই হাসতে লাগল। শিহাব যেই না কাদা ছুড়তে যাবে অমনি শামু মিথিলার পায়ে জোরে লাথি মেরে দিয়ে দূরে সরে গেল। আর নিশানা অনুযায়ী সব কাদা এসে মিথিলার গায়ে পড়ল। মিথিলা রেগে শিহাবকে বলতে লাগল, ইউ ফুল, তুই আমার গায়ে কাদা ফেললি কেন গাধা? শিহাব ভয়ার্ত কণ্ঠে বলে উঠে, আরে আমি ইচ্ছে করে ফেলিনি। তিনজনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগল। এমন সময় শামু বলে উঠে, খেলা তো আরও বাকি আছে। তিনজন অবাক চোখে তাকিয়ে রইল শামুর দিকে। শামু ব্যাগ থেকে একটা পাথর বের করল। একটু দূরেই একটা কুকুর ছিল। শামু পাথরটা কুকুরের উপর ফেলল আর শামুকে পায়কে। সে তো ভো দৌড়। কুকুরটা ভো ভো তিনজনের দিকে তেড়ে আসতে লাগল। শিহাব উৎস আর মিথিলাকে বলে উঠে, নিজের জান বাঁচাতে চাইলে ভাগ। পুরো ক্যাম্পাসে হাসির রোল পড়েছে। গত কয়েক মিনিট ধরে কুকুরের দৌড়ানি খেয়ে হলরুমে এসে বসেছে তিনজন। ক্লাসে বসে আছে শামু। মনোযোগ সহকারে ক্লাস করছে সে। পাশে বসে আছে ওর নতুন ফ্রেন্ড রুহি। ক্লাসে এসেই রুহি আর শামুর পরিচয় হয়েছে। রুহি শামুকে ফিসফিসিয়ে বলে উঠে, শামু তোর যে কি হবে সেটাই ভাবছি। শামু আনমনে বলে উঠে, আমিও ভাবছি। রুহি ভ্রু কুঁচকে প্রশ্ন করে উঠে, কি? শামু বোর্ডের দিকে তাকিয়েই বলে উঠে, ভাবছি কিভাবে এই ম্যাথটা সলভ করা যায়। তুই দেখতে পারিস কিনা? রুহি বিরক্তিকর ভঙ্গিতে বলে উঠে, ধুর, আমি কি বলতাছি আর তুই আমাকে কি বলস? শামু স্মিত হেসে ক্লাস করাই মনোযোগ দিল। ইয়াকছি, তোর গা থেকে এখনো কাদার গন্ধ বেরোচ্ছে। যা ভাগ। নাক ছিটকে মিথিলাকে উদ্দেশ্য করে বলে উঠে প্রমা। এতে মিথিলা আরও ক্ষেপে যায়। প্রমার চুল জোরে টান দিয়ে বলে উঠে, তুই চুপ কর বিলাই। এমনিতেই আমি রেগে আছি, তার ওপর আরও রাগিয়ে দিচ্ছি সামায়। প্রমা নিজের চুল ছাড়িয়ে বলে উঠে, জানি তো তুই ক্ষেপা, এজন্যই তো তোকে এরকম ডাকলাম। এর মধ্যেই আসে শিহাব, আরিফ আর উৎস। ওরা একপাশে বসে পড়ে। শিহাব পানি খেয়ে ভয়ার্ত কণ্ঠে সবাইকে বলে উঠে, মামা আমি জীবনেও ওই মায়ার পিছনে লাগমু না। মোর বহুত শিক্ষা হয়েছে। আর না। এরকম প্রলাপ করতে করতে একসময় কান্না করতে থাকে, যাতে প্রচুর বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে যায় উৎস আর মিথিলা। ওদিকে শিহাবের কান্না দেখে আরিফ আর প্রমা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে এমন অবস্থা। উৎস শিহাবকে বলে উঠে,
তুই আমার হাতের মায়ের না খেতে চাইলে থামো বলদ। শিহাব কান্না কিছুটা হলেও থামিয়ে উৎসকে বলে উঠে, আমি আর জীবনেও তোর বোনের পিছু লাগমু না। উৎস ভ্রু কুচকে শিহাবকে বলে উঠে, বোন? কার বোন? তুই ইস্যুর পিছনে কোনোদিন থেকে লাগলি? শিহাব বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলে উঠে, আমি ইস্যুর কথা কইতাছি না ভাই। আমি তো তোর সেই বোনের কথা কইতাছি যে কিছুক্ষণ আগে আমাদের তিনজনকে কুকুরের দৌড়ানি খাওয়ালো। শিহাবের কথা শুনে প্রমা আবারও হাসিতে ফেটে পড়ে। উৎস রেগে শিহাবকে বলে উঠে, বলদ, ও আমার বোন কেন হতে যাবে? ও আমার এক আন্টির মেয়ে। শিহাব মুখ কাচুমাচু করে বলে উঠে, সেই হিসেবে তো ওই মাইয়া তোর বইন ওই হইল তাই না? আমি ভুল কি কইলাম? উৎস রেগে শিহাবকে বলতে লাগল, ও আমার বোন না ব্যাস। মিথিলা উৎসকে উদ্দেশ্য করে বলে উঠে, শিহাব তো ভুল কিছু বলেনি উৎস, ও তো ইস্যুর বয়সেরই। তাহলে তোর বোন হতে সমস্যা কোথায়? প্রমা নিজের চশমাটা ঠিক করে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠে, ওকে স্টপ গাইস, চেঞ্জ দ্য টপিক। প্রমার কথায় সবাই চুপ হয়ে যায়। হঠাৎ করেই ক্লাসে প্রবেশ করল উৎস আর তার দলবলেরা। এতে সব মেয়েরা চোখ দিয়ে গিলে খাচ্ছে উৎস। ভার্সিটির সবার ক্রাশ, তাই এটা স্বাভাবিক। কিন্তু শামুর কেন জানি না এসব সহ্য হচ্ছে না। শামুর কানের মেয়েদের ফিসফিসিয়ে কথাগুলো এলো, যেমন একটা মেয়ে আরেকটা মেয়েকে বলছে, দেখেছিস উৎসকে আজ কত সুন্দর লাগছে। আমি তো প্রতিদিন ওর নতুন নতুন লুকের ওপর ক্রাশ খাই। পাশের মেয়েটা বলে উঠে, উৎস শুধুই আমার, ওর সঙ্গে শুধুমাত্র আমাকেই মানায়। পাশের মেয়েটা বলে উঠে, না ও আমার। শামু আর ওদের কথা শুনল না। শামু বিরক্তিকর ভঙ্গিতে নিজে নিজেই বলে উঠল, তোগো উৎস হু। উৎস তো শুধু ওর ভবিষ্যতের বউয়ের। এটেনশন এভরিওয়ান। উৎসর কথায় সবাই উৎসর দিকে তাকায়, শুধু শামু বাদে। এতে উৎসর কোনো ভাবান্তর দেখা যায় না। উৎস সবার উদ্দেশ্যেই বলে উঠে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো সামনেই নবীনবরণ উৎসব পালন করা হবে। আর 15 দিন পর। সবাই সময়মতো চলে এসো। বাই। উৎস যাওয়ার আগে একবার শামুর দিকে এক নজর তাকিয়ে চলে যায়। রাতে গালে হাত দিয়ে বসে আছে শামু, আর সোফায় বসে আছে ইস্যু। তার ও গালে হাত। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে ইস্যু হাসতে হাসতে বলে উঠল, এগুলো কি সত্যি নাকি স্বপ্ন রে শামু? শামু ভাব নিয়ে বলে উঠে, অবশ্যই সত্যি। ইস্যু সন্দিহান চোখে শামুকে প্রশ্ন করে উঠে, বাই দ্য ওয়ে তুই জানতি কিভাবে যে ভাইয়া আর ওর দলবলেরা তোকে ফাঁসাতে চাইবে? শামু গিয়ে দরজা লাগাল। তারপর ইস্যুর পাশে বসে ওকে বলতে লাগল, শোন তাহলে গতকাল যখন তোর ভাইয়াকে খাবার দিতে গিয়েছিলাম তখনই দরজার বাইরে দাঁড়িয়ে আমি তোর ভাইয়ার সব ফোনালাপ শুনে ফেলি। ইস্যু দাঁত কেলিয়ে বলল, একদম ঠিক হয়েছে। ভাইয়া যে কেন তোকে বারবার রেগিং করতে চায় কি জানি। তবে ওই মিথিলা আপুকে আমার একদম ভালো লাগে না। শামু ইস্যুকে বলে উঠে, কেন? ইস্যু শামুকে বলে উঠে, আজ অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, গুড নাইট। ইস্যু শামুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। শামু আনমনে বলে উঠে, আশ্চর্য, ও বিষয়টাকে এড়িয়ে গেল কেন? নিশ্চয়ই কোনো রহস্য আছে, জানতে হবে। লাইব্রেরিতে বর্তমানে নিস্তব্ধতা বিরাজ করছে। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে উৎস। আশেপাশে আছে আরিফ,
শিহাব, মিথিলা আর প্রমা। উৎসর সামনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। মেয়েটির পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শামু। একদৃষ্টিতে তাকিয়ে আছে উৎসর দিকে। কিছুক্ষণ নীরবতা পালন করে উৎস মেয়েটাকে বলে উঠে, পুরো ঘটনাটা খুলে বলো সিমি। সিমি কান্না কিছুটা হলেও থামিয়ে বলতে লাগে, ভাইয়া আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অনেক কষ্ট করে এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। আজকে এই তো কিছুক্ষণ আগের ঘটনা। আমি একটা ইম্পর্টেন্ট বই নিতে এসেছিলাম, তখন ওই ছেলেটা আসে আর আমার সঙ্গে। এতটুকু বলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে সিমি। তারপর আবার বলতে থাকে, তখন যদি সেই সময়ে শামু এসে ওই ছেলেটাকে ধরে না মারত তাহলে আমি শেষ হয়ে যেতাম। এর মধ্যেই উৎস মিথিলাকে ইশারা করে সিমিকে এখান থেকে নিয়ে যেতে। মিথিলা উৎসর ইশারা পেয়ে দ্রুত সিমিকে লাইব্রেরি থেকে নিয়ে যায়। তখনই কিছু ছেলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে উৎসকে বলে উঠে, বসো, এই নিয়ে এসেছি ছেলেটাকে। উৎস ইশারা করতেই ছেলেগুলো চলে যায়। উৎসর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। উৎস উঠে গিয়ে ছেলেটার নাক বরাবর ঘুষি দিল। এতে ছেলেটা মাটিতে পড়ে গেল। উৎস ছেলেটিকে উঠিয়ে চড় মেরে বলতে লাগল, কেন করেছিস এমন জিসান? মেয়েটার সর্বনাশ কেন করতে চেয়েছিলি? আজকে ফার্স্ট টাইম ভার্সিটিতে এরকম হলো শুধুমাত্র তোর জন্যে। উৎস মারতে লাগল জিসানকে। শিহাব আর আরিফ এসে উৎসকে কোনোমতে থামাল। জিসান নিজের ঠোঁটের কোণের রক্ত মুছে মুছে দিয়ে উৎসকে উদ্দেশ্য করে বলতে লাগল, এই মেয়েটা আর তুই, কাউকেই আমি ছাড়ব না, দেখে নিস। জিসান কোনোমতে সেখান থেকে চলে যায়। শামু একপাশে দাঁড়িয়ে এতক্ষণ এগুলো দেখছিল। উৎস সবাইকে বলে উঠে, আরিফ, প্রমা আর শিহাব, তোরা এখন এখান থেকে যা, প্রাইভেসি চাই। লাইব্রেরিতে বর্তমানে উৎস আর শামু ছাড়া কেউ নেই। বেশ কিছুক্ষণ ধরে উৎস শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে। শামু বিরক্তিকর ভঙ্গিতে বলে উঠে, কিসের জন্য আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছেন জানতে পারি? কেন বলার থাকলে বলে ফেলুন, নয়তো ভার্সিটি টাইম শেষ, আমাকে যেতে হবে। উৎস উঠে গিয়ে শামুকে দেয়ালের সাথে চেপে ধরে। শামু নিজেকে ছাড়াতে চাইছে কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। উৎস ধমক দিয়ে বলে উঠে, এই কি শুরু করেছ তুমি? হ্যাঁ, একদম হাত ছাড়াতে চাইবে না বলে দিলাম। আগে আমার কথা মন দিয়ে শোনো। শামু নিজেকে শান্ত করে বলে উঠে, বলুন, কি বলবেন? তার আগে হাতটা ছাড়ুন প্লিজ, অনেক ব্যথা পাচ্ছি। আর আমাদের এভাবে কেউ দেখলে খারাপ ভাববে। উৎস নিজের রাগ কিছুটা কমিয়ে শামুকে ছেড়ে দিল। মুখোমুখি দাঁড়িয়ে আছে শামু আর উৎস। নীরবতা ভেঙ্গে উৎস বলে উঠে, তখন তুমি ওকে মারতে গেলে কেন? রুহি যদি ঠিক সময় আমাকে এসে খবর না দিত তাহলে কি হতো ভাবতে পারছ? আমাকে ডাকলেই পারতে। শামু উৎসর চোখে চোখ রেখে বলতে লাগল, তখন সময় অনেকটা কম ছিল। আর আপনি আপনার বন্ধুদের সাথে কোথায় ছিলেন আমি কি করে জানব? প্রথমত আমি একা ছিলাম না, আমার সাথে রুহি ছিল। দ্বিতীয়ত আমি একজন মেয়ে, সেখানে আমি একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সর্বনাশ কি করে সামনে দাঁড়িয়ে দেখতে পারি? তৃতীয়ত আমি ক্যারাটে জানি, তাই জিসান নামক পশুটাকে তখন মেরেছিলাম, না হলে মেয়েটা শেষ হয়ে যেত। উৎস এতক্ষণ মনোযোগ সহকারে শামুর কথাগুলো শুনল। সত্যিই তো তখন সময় খুবই কম ছিল। শামু যা করেছে সেটা তো ঠিকই করেছে, কিন্তু এখন শামুর যে এখানে শত্রু তৈরি হল, ওর তো অনেক বড় বিপদ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এগুলোই ভাবাচ্ছে উৎসকে।
খুব বেশিই ভাবাচ্ছে। শামু নিজের হাতঘড়ির দিকে একবার তাকিয়ে উৎসকে বলে উঠল, শুনুন, এখন যাওয়ার টাইম হয়ে গেছে। আপনি নিয়ে যাবেন নাকি আমি নিজেই? উৎস ধমক দিয়ে শামুকে বলে উঠে, চুপ, এত বকবক করো কেন? এত পাকনামি করতে কে বলেছে? আমি নিজেই নিয়ে যাব তোমায়। একটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে উৎস আর শামু। দুজনেই বাক্যহীন, কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙ্গে শামু উৎসকে প্রশ্ন করে উঠে, আচ্ছা, আমরা এত চুপচাপ আছি কেন? এটা কি আদৌ আমাদের মানায়? আমাদের তো সবসময় ঝগড়া লেগেই থাকে, তাহলে আজ আমাদের মন এত বিষণ্ণ কেন? উৎস আকাশের দিকে তাকিয়ে বলে উঠে, আমি তো নিজের মনের খবর নিজেই জানি না শামু। আজকে সকালে যখন শুনেছিলাম, মানে যখন রুহি এসে বলেছিল যে তুমি ওর সাথে মারপিট করছো, তখন আমার মনে হচ্ছিল যেন আমি আমার কিছু হারিয়ে ফেলেছি। শামু মৃদু হাসল। এই হাসিতে লুকিয়ে আছে শত না বলা কথা। শামু স্মিত হেসে বলে উঠে, আমার জন্য তো আপনার এত চিন্তা হওয়ার কথা নয়। তাহলে? আমি ক্ষণিকের অতিথি মাত্র। যেভাবে এসেছি ঠিক সেভাবেই চলে যাব। তাহলে এত চিন্তা করার তো কোনো কারণই দেখছি না। উৎস চোখমুখ শক্ত করে বলে উঠে, কারণ তুমি ফুল আন্টির মেয়ে। উনি অনেক বিশ্বাস করে তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন। তাই সেই বিশ্বাস রক্ষা করার আমার দায়িত্ব তো আমারও আছে, তাই না? তুমি আমার রেসপন্সিবিলিটি। শামু উৎসর চোখে চোখ রেখে বলে উঠে, আমি তো শুধুই সবার রেসপন্সিবিলিটি। উৎস অবাক হয়ে শামুকে বলে উঠে, কি বললে তুমি? শামু সঙ্গে সঙ্গেই জবাব দেয়, কিছু না। রাস্তায় কেউ কারো সাথে কথা বলেনি। বাড়িতে এসেই কাউকে না বলে যে তার রুমে চলে যায়। এতে অনেক অবাক হয় মিসেস সাহেরা চৌধুরী। তিনি ইস্যুকে বলে উঠেন, ওদের মধ্যে আবার নতুন করে ঝামেলা বাঁধল নাকি? ইস্যু আনমনে বলে উঠল, হয়তো। দাঁড়াও, আমি গিয়ে শামুকে জিজ্ঞেস করে আসি। তুমি বরং ভাইয়ার কাছে যাও। মিসেস সাহেরা চৌধুরী মাথা নাড়িয়ে উৎসর কাছে চলে গেলেন। আর ইস্যু চলল শামুর কাছে। দরজায় করাঘাতের শব্দ পেয়ে আতকে উঠে শামু। গিয়ে দরজা খুলে দেখল ইস্যু দাঁড়িয়ে আছে। ইস্যুকে দেখা মাত্রই শামু মিষ্টি একটা হাসি দিল। ইস্যু ভেতরে এসে বসল। শামু দরজা লাগিয়ে এসে ইস্যুর পাশে বসে পড়ল। ইস্যু শামুকে উদ্দেশ্য করে বলে উঠে, তোদের মাঝে কি কিছু হয়েছে? তোর আর ভাইয়ার মধ্যে? শামু স্মিত হেসে উত্তর দিল, না তো। আসলে আজকে মনটা একদমই ভালো নেই। ভার্সিটির ওই ঘটনার পর থেকে তো। ইস্যু সন্দিহান চোখে শামুর দিকে তাকিয়ে বলে উঠে, ভার্সিটির কোনো ঘটনা? ওয়েট, ভার্সিটিতে কি কোনো ঝামেলা হয়েছে নাকি রে? শামু আমতা আমতা করে বলে উঠে, কই না তো, কিছু না। ইস্যু ধমক দিয়ে শামুকে বলে উঠে, তুই বলবি নাকি আমি আম্মুকে গিয়ে ডেকে আনব? শামু শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে ইস্যুকে। শুধু পুকুর পাড়ে ওদের আলাপনের কথা বাদে। ইস্যু অবাক চোখে তাকিয়ে থাকে শামুর দিকে। ইস্যু একটা দাঁত কেলানো হাসি দিয়ে শামুকে বলে উঠে, তুই জাস্ট ফাটিয়ে দিয়েছিস শামু। খুব ভালো করেছিস। আই এম সো প্রাউড অফ ইউ। শামু ভাব নিয়ে বলে উঠে, দেখতে হবে না আমি কে। ইস্যু হেসে হেসে বলতে লাগল, একটা কাহিনী শুনবি? আমার ব্যাপারেই। শামু দাঁত কেলিয়ে বলে উঠে, বল। ইস্যু গলা খাকারি দিয়ে বলতে শুরু করে, তখন আমি ক্লাস 8-এ পড়তাম।
তখন ভাইয়া রোজ আমাকে স্কুলে নিয়ে যেত। তো একদিন স্কুল ছুটি হওয়ার পর ভাইয়ার আসতে দেরি হচ্ছিল। তখনই একটা ছেলে এসে আমাকে প্রপোজ করে। মানে হঠাৎ করেই এরকম কিছু যে ঘটবে আমি ভাবতেই পারিনি। তখনই ভাইয়া এলো। ভাইয়াকে দেখে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল। ভাইয়া তো সোজা এসে ছেলেটাকে চড় মারল। তারপর আমাকে বাসায় নিয়ে এলো। এখানেই ব্যাপারটা শেষ হলে পারত, কিন্তু এখানেই ব্যাপারটা শেষ হয়ে যায়নি। তারপরের দিন স্কুলে গিয়ে শুনেছিলাম যে ছেলেটা হাসপাতালে ভর্তি। আমি ভাইয়াকে জিজ্ঞেস করার সাহস পাইনি। তবে ওই ছেলেটা সুস্থ হয়ে এসে আমার কাছে ক্ষমা চেয়েছিল আর বলেছিল যে ভাইয়া আর ওর বন্ধুরা নাকি ওকে উত্তম মধ্যম দিয়েছে। এখন ভাবতে পারছিস যে ভাইয়ার ঠিক কতটা রাগ? শামু এতক্ষণ মনোযোগ সহকারে ইস্যুর কথা শুনছিল। শোনার পর শামু বাচ্চাদের মতো খিলখিলিয়ে হাসতে লাগল। কিছুক্ষণ পর শামু লক্ষ্য করল ইস্যু ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। শামু ভ্রু কুঁচকে ইস্যুকে প্রশ্ন করে উঠল, এভাবে তাকিয়ে কি দেখছিস? ইস্যু নিজের চশমাটা ঠিক করে বলে উঠে, মন খারাপ আছে কি এখনো? শামু কিছুক্ষণ ভেবে তারপর বলল, সত্যিই তো, মন খারাপ এখন আর নেই। ধন্যবাদ ইস্যু। ইস্যু মেয়েটার মধ্যে সবাইকে হাসিখুশি রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে। এটাই ভাবছে শামু। কি হয়েছে সেটা তো বল আমাকে। মিসেস সাহেরা চৌধুরীর কথায় উৎসর ধ্যান ভাঙল। উৎস মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলতে লাগল, তুমি শুধু শুধু চিন্তা করছো আম্মু, আমার কিছুই হয়নি। মিসেস সাহেরা চৌধুরীর মুখের চিন্তার ভাঁজ পড়ল। তিনি চিন্তিত সুরে বলে উঠলেন, তাহলে তোরা দুজন এসেই যে রুমে চলে গেছিস, তোদের মধ্যে কি কিছু হয়েছে? উৎস স্মিত হেসে বলে উঠে, না তো আম্মু, কিছুই হয়নি। আর আমাদের কি সবসময় ঝগড়া করতেই দেখা যায় নাকি? মিসেস সাহেরা চৌধুরী হেসে বলে উঠলেন, তা নয়তো কি, তোদের তো সাপনেউলের সম্পর্ক। আজকে তোদের কারো মুখেই কোনো কথা নেই, যা তোদেরকে মানাচ্ছে না। উৎস আনমনে বলে উঠে, হয়তো। চলুন না ঝগড়া করি। শামুর এরকম অদ্ভুত আবদারের কথা শুনে না হেসে পারল না উৎস। কিছুক্ষণ আগেই বাগানের দোলনায় এসে বসেছিল শামু। উৎস ভেবেছিল হয়তো শামু ওকে দেখবে না, কারণ শামু তখন চোখ বন্ধ করে বাতাস উপভোগ করছিল। তখনই শামু চোখ বন্ধ করেই এই কথাটা বলে উঠে। উৎস শামুর দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠে, কি, এটা আবার কিরকম কথা? আর তাছাড়া ও আমার এখন ঝগড়ার মুড নেই। বাই দ্য ওয়ে, তুমি বুঝলে কি করে যে আমি তোমার পাশে এসে বসেছি? তুমি তো চোখ বন্ধ করা অবস্থাতেই ছিলে, তাই না? শামু উৎসর দিকে তাকিয়ে স্মিত হেসে বলে উঠে, অনুভব করেছি। উৎস আরও বেশি অবাক হয় এই কথা শুনে। উৎস বলে উঠে, আমাকে অনুভব করতে পারো তুমি? শামু রাতের আকাশের দিকে তাকিয়ে উৎসকে উদ্দেশ্য করে বলে উঠে, আচ্ছা বলুন তো, এই রাতের আকাশে কয়টা তারা আছে? গুনে বলুন। উৎস হেসে হেসে বলে উঠে, তারা আবার গুনা যায় নাকি? তারার তো অভাব নেই আকাশে, সেটা গুনা অসম্ভব। শামু একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠে, তাহলে একজনের প্রতি অপরজনের ভালোবাসা ও কি গুনা যায়? উৎস এখন এই প্রশ্নে ঘাবড়ে যায়। বলে উঠে, না। কিন্তু আমাকে তুমি কিভাবে অনুভব করেছ সেটা তো বললে না। শামু দোলনা থেকে উঠে যাওয়ার জন্য পা বাড়ায়। উৎস অবাক চোখে শামুর দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে এখন ওর বড্ড রহস্যময়ী লাগছে।
শামু যাওয়ার আগে উৎসকে চিৎকার করে বলে উঠে, উত্তরটা আপন সময় হলেই বুঝতে পারবেন। ইস্যু শোন। ইস্যু বইয়ের দিকে তাকিয়ে আনমনে বলে উঠে, হুম। উৎস এবার ধমক দিয়ে ইস্যুকে বলে উঠে, আমি যে তোকে কিছু বলছি সেটা কি তুই আদৌ শুনতে পাচ্ছিস? ইস্যু এবার সিরিয়াস হয়ে বলল, হে হে শুনছি, বল। উৎস বলে উঠে, কেউ কাউকে অনুভব কিভাবে করে? ইস্যু এবার সন্দিহান চোখে উৎসর দিকে তাকিয়ে বলে উঠে, তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? উৎস দাঁতে দাঁত চেপে বলে উঠে, না। তোকে যে প্রশ্নটা আমি করেছি সেটার উত্তর দে। ইস্যু দাঁত কেলানো হাসি দিয়ে বলে উঠে, সেটাই তো বলছি, এইসব কিছুই জানি না। কিন্তু তোর কথাগুলো শুনে মনে হলো যে তুই প্রেমে পড়েছিল। বাই দা ওয়ে, তোকে এসব বলেছে কে রে? উৎস আনমনে বলে উঠে, এটা তো আমাকে। এইটুকু বলে উৎস চুপ হয়ে গেল। ইস্যু উৎসকে বলে উঠে, কি হলো বল? উৎস আমতা আমতা করে বলে উঠে, কেউ না। উৎস ইস্যুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। ইস্যু দাঁত কেলিয়ে নিজে নিজেই বলে উঠে, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো হবে। আচ্ছা, তোর কোনো শাড়ি আছে শামু? শামুকে জিজ্ঞেস করলেন মিসেস সাহেরা চৌধুরী। শামু বইয়ের দিকে তাকিয়েই বলে উঠে, না তো। কেন মামনি? মিসেস সাহেরা চৌধুরী চিন্তিত স্বরে বলে উঠলেন, উৎসর কাছে শুনলাম কয়েকদিন পর তোদের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হবে। সেখানে তো মেয়েরা শাড়ি পরবে। কালকে উৎসকে নিয়ে শপিংয়ে যাবি। ওখানে তোর যা ভালো লাগবে সেটা কিনে আনবি কেমন? শামু স্মিত হেসে বলে উঠে, এসবের কি দরকার আছে মামনি? আমার তো ড্রেস আছেই। মিসেস সাহেরা চৌধুরী রাগী স্বরে বলে উঠলেন, দরকার আছে তাই বলছি। তুই আর একটা কথাও বলবি না। কালকে উৎসর সাথে শপিংয়ে যাবি, দ্যাটস ফাইনাল। এতটুকু বলেই চলে গেলেন মিসেস সাহেরা চৌধুরী। উনি চলে যেতেই শামু বিড়বিড় করে বলতে লাগল, শপিংয়ে যাওয়ার হলে তো ইস্যুর সাথেই যেতে পারি, কিন্তু মামনি তো আমাকে বলে গেল উৎস ভাইয়ার সাথে যেতে। এই জায়গাটিতেই তো ভালো লাগছে না আমার। ভয় হচ্ছে যদি উনি ওনার গায়ে কাদা ছুঁড়ে মারার প্রতিশোধ নিতে চায়। আমিও শামুহু, দেখব উনি কি করতে পারেন। উল্টো আমি ওনাকে ফাঁসিয়ে দেব। কিছু কি বলবি আপু? থাকলে বলে ফেল। নীরবে কথাটা তার বড় বোন রিহাকে উদ্দেশ্য করে বলে উঠে মিথিলা। মিথিলা আজকেই ওর বড় বোনের বাড়িতে এসেছে। রিহার বিয়ে হয়েছে 3 বছর হল। এর মধ্যে মিথিলা ওর সাথে দেখা করতে খুবই কম আসে। আজ রিহা ওকে ডেকে পাঠিয়েছে। রিহা ওর স্বামী আর এক ছেলে নিয়েই ওর সংসার। আজকে মিথিলাকে কোনো এক কারণবশত ডেকে আনে রিহা। রিহা কঠিন মুখ করে বলে উঠে, বিয়ে করছিস কবে? রক্তিম ছেলেটা যে তোকে পাগলের মতো ভালোবাসে সেটা কি তুই বুঝিস না? বাবা মা মারা যাওয়ার পর তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কিন্তু রক্তিম তখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। ও যে তোকে কতটা চায় সেটা কি তুই বুঝিস না? নাকি বুঝেও না বুঝার ভান করিস? কোনটা? মিথিলা এতক্ষণ মনোযোগ সহকারে ও রাপুর কথা শুনছিল। কিছুক্ষণ চুপ থাকার পরই হু হা করে হাসতে লাগল মিথিলা। কিছুক্ষণ হাসার পর মিথিলা দেখে রিহা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। রিহা রাগী স্বরে মিথিলাকে বলে উঠে, আশ্চর্য, এতে হাসির কি হল? মিথিলা মুচকি হেসে বলতে শুরু করে, বিয়ে করব, তাও রক্তিমকে? অসম্ভব।
তুই তো জানিসই ও আমার সাথে কি করেছে, তারপরেও তুই ওর হয়ে কথা বলছিস? আমার যথেষ্ট আত্মসম্মান আছে। আমি ওকে কোনোদিন ও ক্ষমা করব না, কোনোদিন ও না। এই বলে মিথিলা অন্য রুমে চলে গেল। রিহা ওখানেই দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সকালে আর কতক্ষণ অপেক্ষা করব আমি? পেতনিদের এত সাজার কি আছে? উৎসর কথায় মিসেস সাহেরা চৌধুরী রেগে গেলেন। ব্রেকফাস্ট করার পরপরই মিসেস সাহেরা চৌধুরী উৎসকে বললেন যে শামু আর ইস্যুকে শপিং করাতে নিয়ে যেতে। উৎস প্রচণ্ড বিরক্ত এই ভেবে যে শামু ওর সাথে যাচ্ছে। এর মধ্যেই শামু আর ইস্যু চলে এলো। উৎস অনেক কষ্টে ইস্যুকে শপিংয়ে যাওয়ার জন্য রাজি করিয়েছে, কারণ শামুকে ও একা সামলাতে পারবে না। এতে শামুরও অনেক লাভ হয়েছে, শামুও অনেক খুশি হয়েছে। এই তোরা পিছনে বসছিস কেন? আমি কি তোদের ড্রাইভার? রেগে কথাটা বলে উঠে উৎস। শামুর মুখে লেগে আছে সেই মিষ্টি হাসি, যা উৎসকে ঘায়েল করার জন্য যথেষ্ট। উৎস বারবার আর চোখে শামুর দিকে তাকাচ্ছিল, যা ইস্যুর চোখ এড়ায়নি। এখন শামু আর ইস্যু এসে গাড়ির পিছনে বসে বিধায় উৎস রেগে এই কথাটি বলে। ইস্যু নিজের চশমাটা ঠিক করে মুচকি হেসে একবার শামু আর উৎসর দিকে বলে উঠে, আমি পিছনের পিঠেই বসব। শামু তুই সামনের সিটে বসো গিয়ে প্লিজ। ইস্যুর ইমোশনালভাবে অনুরোধের কারণে শামু গলে গেল। শামু রাগী চোখে উৎসর দিকে তাকিয়ে একটা ভেঙচি কাটল। শামু গিয়ে সামনের সিটে বসল। চলবে।